বুবু, তোর দুটি পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না। তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙবি? রেনু রেগে বলে, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে, তাইলে তোর উচিত আমাদের রাস্তা থেকে সরে যাওয়া। জাইফা কান্না জড়িত কণ্ঠে বলে, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কেমনে ছোট বোনের জামাইয়ের দিকে নজর দিলি বুবু? তোর বুকটা কেঁপে উঠল না? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? পাবেল নিজেই আসছে। এত সুদর্শন বেটা মানুষ স্বইচ্ছা আমার কাছে আসলে আমি কি ফিরিয়ে দিতে পারি? আর তাছাড়া আর কয়দিন আমি দেশে থাকবো? আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর একার থাকবো। এখন একটু সহ্য কর। বড় বোনের জন্য আর নিজের স্বামীর সুখের জন্য এতটুকু সহ্য করতে পারবি না? বুবু, এমন করো না, তোমার দোহাই লাগে। আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য হলেও আমার স্বামীরে ভিক্ষা দাও। দেখ জাইফা, অনেক সহ্য করছি, আর না। তোর জামাইয়েরে তুই ধরে রাখতে পারিসনি, তাতে দোষ কি আমার? আমি কিন্তু আম্মারে জানাতে বাধ্য হব বুবু। তা তুই যারে খুশি জানা। এখন চোখের সামনে থেকে সর, নিজের একটু আয়নায় দেখি কেমন যৌবনের জোয়ার বইছে শরীরে। জাইফা কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলো। পাবেলের সাথে জাইফার বিয়েটা প্রেমের বিয়ে। প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল পাবেলকে। 1 বছর দুজনে পালিয়ে বেরিয়েছে। মাত্র 6 মাস হলো সবাই বিয়েটা মেনে নিয়েছে। পাবেল একটা কোম্পানিতে জব করে, 30,000-এর মতো বেতন। জাইফা কয়েকটা টিউশন পড়ায়। দুজনে একটা সেপারেট বাসা নিয়ে থাকে। সুখের কোনো কমতি ছিল না জাইফার সংসারে। জাইফা আর পাবেল এক থালায় ভাত খায়। জাইফা সুখের জন্য পাবেল যেন সব করতে পারত, কিন্তু হঠাৎ ঝড়ে সব যেন উড়িয়ে নিয়ে গেল। নিজের আপন বোন যে কাল হবে সেটা হয়তো জাইফার ধারণার বাইরে ছিল। জাইফার বাপের বাড়ির পাশেই জাইফা বাসা ভাড়া নিয়ে থাকে। প্রথম প্রথম পাবেল আর রেনুর সম্পর্ক স্বাভাবিক মনে হলো। একদিন তার ভাবির কথায় টনক নড়ে জাইফার। বাসায় এসে সব কাজ করে রান্নাবান্না শেষ করে, গোসল করে বাসায় তালা দিয়ে সোজা চলে আসে মায়ের বাসায়। রাহেলা বেগম সোফায় বসে পান চিবাচ্ছে। জাইফাকে দেখে বলে, কিরে, এই ভর সন্ধ্যাবেলা কেন এসেছিস? কতবার বলেছে আগে আসবি, নয়তো পরে। জাইফা রাহেলা বেগমের সামনে এসে বসলো। ঠান্ডা মাথায় বলল, মা, রেনু আপার জন্য একটা ছেলে দেখেছে। রেনু তো বিয়েতে রাজি হচ্ছে না। রাজি হলে তো সজীবও ছেলে হিসেবে ভালো, রাজি না হলে রাজি করাও। মেয়ে মানুষ 26 বছর পার হতে চলল, আর কতদিন রাখবি বিয়ে না দিয়ে? কি করবো ক? আরিফের সাথে বিয়েটা ভাঙার পর আর রাজি হয় না বিয়েতে। বিয়েটা ভাঙলো কেন? তারা এমন পরিবার থেকে মেয়ে নেবে না যে পরিবারের মেয়ে ভেঙে গেছে। তোর তো নিজের সুখের চিন্তা, আমাগো চিন্তা নাই। কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে। যে মানুষ জীবনে আমাদের সাথে কথা বলার সাহস পেত না, তারাও কথা শোনাতে ছাড়েনি। আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি বুবুরে বাসায় বসিয়ে রাখবে? কিছু ভুল শত চেষ্টা করলেও সেই ভুলের দাগ থেকে যায়। ওই দাগ শত ঘষলে উঠবে না। আর রেনু তো চলে যাচ্ছে ইতালি, আর 6 মাস বা 1 বছর লাগবে। মা, বুবুরে বোঝাও, রাজি করা মা, নয়তো আমার সংসারটা টিকবে না। রেনুর সাথে তো সংসারের কি সম্পর্ক? মা, আমার মনে হয় বুবু আমার সংসারে নজর দিচ্ছে, আমার স্বামীর দিকে কুদৃষ্টিতে দিচ্ছে। জাইফার কথা শেষ হওয়ার আগে রাহেলা বেগম ঠাটিয়ে এক চট দিলেন জাইফার গালে। কড়া কণ্ঠে বললেন, আমার মেয়ের আমি চিনি না? তুই তোর বয়স হওয়ার আগে প্রেম করেছিস, মান সম্মান ডুবিয়ে লজ্জা শরমের মাথাকে পালিয়ে গেছিস। সবাইকে নিজের মতো মনে করিস। আমার বড় মেয়ে আমার অহংকার। ওর যেতে হলে তো স্বামীর কাছে যাবে কেন? দুনিয়ায় ছেলের অভাব পড়ছে? রেনু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। এবার বের হয়ে এসে বলে, মা, আমি এই মুখ কেমনে দেখাবো? নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে। আমার তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া উপায় নেই। তুই মরবি কেন? শোন রেনু, যে যেমন সে অন্যরে তেমন ভাবে। মা, তুমি জানো না জাইফা আমারে কত নোংরা নোংরা কথা বলেছে। আমি নাকি পাভেলের সাথে রাত কাটিয়েছি, আরো কত কত নোংরা কথা। সেসব আমার মুখ থেকে বের করতে লজ্জা লাগছে। রাহেলা বেগম রক্তচক্ষু নিয়ে জাইফার দিকে তাকালো। জাইফা বলে, মা, বুবু যা বলছে তা আংশিক সত্য, তবে সত্যি বুবু আর পাবেলের অবৈধ সম্পর্ক আছে।
রাহেলা বেগম জাইফার চুলের মুঠি ধরে বলে, লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় অপবাদ দিতে? চরিত্র খারাপ হলে পাবেলের হতে পারে, আমার রেনুর চরিত্রে তোর দাগ দেওয়ার সাহস হলো কি করে? ছাড়ো মা, আমার লাগছে। আমাকে মারলেই তো আর সত্য পাল্টে যাবে না। তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে। রাহেলা বেগম জাইফার চুল ধরে বাহিরে বের করে দিয়ে বলে, আজকের পর থেকে তোর মুখ দেখাবি না, আর তোর স্বামীও যাতে এই বাড়ির চৌখাটে না আসে, মনে রাখিস কথাটা। নিজের আপন মায়ের হাতে মার খেয়ে ভেতর থেকে বিধ্বস্ত হয়ে পড়ল জাইফা। বাসায় এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করলো। বিছানায় শুয়ে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সুন্দর সমাধান। জীবনের সব রঙগুলো এক মুহূর্তে পুরো ছাই হয়ে গেল। এখন বেঁচে থাকা দুর্বিষহ, বেঁচে থাকার ইচ্ছে নেই, মরে যাওয়ার সাহস নেই। এমন জীবিত লাশ আমাদের আশেপাশে হয়তো অভাব নেই। হঠাৎ দরজায় কেউ নক করলো। হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের জল মুছে নিয়ে দরজা খুলে দিতে দেখে পাবেল দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে কালো শার্টটা ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে, কপালেও ঘাম। জাইফা এক ধ্যানে তাকিয়ে আছে পাবেলের দিকে। পাবেল হাতে থাকা বিরিয়ানির প্যাকেট টেবিলে রেখে জাইফার কপালে হাত দিয়ে বলে, কি গো, কি হলো তোমার? এভাবে দেখছো কেন? 2 বছরের পুরনো জামাইকে? মনে হচ্ছে আমাকে নতুন দেখছো? তোমাকে নতুন লাগছে, একদম অপরিচিত মনে হচ্ছে। কেন এমন মনে হচ্ছে বলতে পারো? কিভাবে বলতে পারবো, তবে মনে হচ্ছে বউটা আমার আদর চাচ্ছে। আপাতত বিরিয়ানি খাও, ফ্রেশ হয়ে আদর দিচ্ছি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পাবেল শার্টটা খুলে রেখে জাইফার গলা জড়িয়ে ধরে বলে, না, পাশের বাসার ভাবিকে ভালোবাসি। বলেই শব্দ করে হেসে উঠল। নাক টেনে বলে, কি হয়েছে বলো তো? কই অফিস থেকে আসছি, আদর যত্ন করবে তা না, কিসব উল্টো পাল্টা বকে যাচ্ছ। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি খাবার রেডি করো। আজ অফিসে প্রচুর কাজের চাপ ছিল। পাবেল জাইফার কপালে চুমু খেয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাইফা ঠায় দাঁড়িয়ে রইল, বারবার চোখ যাচ্ছে বিরিয়ানির প্যাকেটের দিকে। বিয়ের পর থেকে মাঝে মাঝে পাবেল জাইফার পছন্দের খাবার নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী। জাইফা অবাক হচ্ছে, একটা মানুষের 2টা রূপ। আসলে সত্য কোনটা? নিজের চোখে এসে দেখেছে রেনু আর পাবেলকে একটা আবাসিক হোটেল রুমে। সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে মাসখানেক ধরে ওরা দুজন এখানে আসে 2 ঘন্টার জন্য। সেদিন হোটেল বয়কে টাকা দিয়ে এসেছিল ভিডিও রেকর্ড করার জন্য। পাবেল আর রেনুর রগরগে মুহূর্তে এখনও রয়েছে জাইফার হাই ট্যাপে। অথচ কত সুন্দর স্নিগ্ধ অভিনয়। জাইফা নিজের মনকে শক্ত করে পাবেলের জন্য খাবার রেডি করলো। পাবেল ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে বসলো। তুমি বসছো না যে, খাবে না? তোমার শরীর ঠিক আছে জাইফা? বিরিয়ানি দেখার পর এখনো স্থির আছো? হয়েছে কি তোমার? আজ মায়ের বাসা থেকে সুস্বাদু খাবার খেয়ে এসেছে। এতই সুস্বাদু খাবার খেয়েছি যে সেটা আর হজম হচ্ছে না। আমার ভাগেরটা কই? আমাকে রেখে একা কিভাবে খেলে? আর আমাকে দেখো, তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসলাম, আর তুমি একা একা খেয়ে আসলে। নট ফেয়ার বউ। বেশি মজার ছিল তাই শেষ হয়ে গেছে, তুমি খাওয়া শেষ করো। আমি এক্ষুনি রেনু আপাকে কল করছি। একমাত্র দুলাভাইকে রেখে কিভাবে খেলো? বুবুকে কেন কল করবে? সে তোমার বড় ননাস। ছোট শালিনা যা হাসি তামাশা করবে, তোমার বোনকে কল করা যাবে না? তুমিও আমার পরিবারের মানুষদের সাথে কথা বলো। আমি কখনো এমন বিহেভিয়ার করেছি? রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট বললাম সে সম্পর্কে তোমার বড়, তার সাথে হাসি ঠাট্টা মানায় না তোমার। রেনু আপা আমাকে খুব ভালোবাসে, তাই আবদার করতেই পারি। আর সে তো পর কেউ না, অন্তত আমি পর ভাবি না। পাবেল কথা শেষ করার আগেই দেখে জাইফার হাত থেকে গ্লাস নিচে পড়ে শব্দ তুলে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তে। কি হয়েছে তোমার আজ? তুমি রুমে যে শুয়ে পড়ো।
আমি কাজ পরিষ্কার করে খেয়ে আসি। তোমার কি শরীর খারাপ? ডাক্তারের সিরিয়াল করব? হাত ফসকে পড়ে গেল। তুমি খাও, আমি পরিষ্কার করছি। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না, তোমার আজ আর কিছু করতে হবে না। যাও তো, রেস্ট নাও। আমি বাকি সব গুছিয়ে আসছি। আর কোনো কথা শুনবো না। আর হ্যাঁ, তুমি না বললে আমাকে সারপ্রাইজ দিবে? তা কই তোমার সারপ্রাইজ? নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, তাই সব ভুলে যাচ্ছে। জাইফা নিজের মোবাইলের রেকর্ড চালু করে সুকৌশলে টেবিলে রেখে রুমে চলে গেল। পাবেল মনে মনে ভাবছে, হুট করে কি হলো? সব তো ঠিক ছিল। আচ্ছা, আমার আর রেনুর ব্যাপারে কিছু জেনে যায়নি তো? এক্ষুনি একটা কল করে খোঁজ নিতে হচ্ছে তো। নিজের মোবাইল বের করে রেনুকে কল করলো। রেনু পাবেলের কথা শুনে বুঝতে পারল জাইফা পাবেলের সাথে কোনো রিয়াক্ট করেনি বা কিছু বলেনি, তাই নিজেও কিছু বলল না, বরং হেসে বলে, ছাড়ো তো সব ওভার থিঙ্কিং। এখন একটু প্রেম করো, দুষ্টু মিষ্টি প্রেম করবা, নাকি তোমার বউকে সময় দিবা? আমার কিন্তু বড্ড হিংসা হয় তুমি জাইফার কাছে গেলে। না সোনা, এখন আমি জাইফার কাছে যাব না, এখন তোমার সাথে প্রেম করব। এভাবে প্রায় 40 মিনিট দুজনের ফোনালাপ চলল। নিজের হাতে সাজানো সংসারটা, নিজের হাতে গোছানো বিছানা আজ কেমন কাটার মতো বিচ্ছে। ইচ্ছা করছে সব কিছু ধ্বংস করে দিতে। কেন মন হলো আমার সাথে? কেন কেন কেন? চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। বালিশে মুখ গুজে কেঁদেই চলেছে। যে মানুষটা কখনো তাকে ছাড়া কিছু বুঝতো না, যাকে ভরসা করে সব ছেড়ে এসেছিল, সে কিভাবে পাল্টে গেল? আচ্ছা, পুরুষ কি এক নারীতে আসক্ত হতে পারে না? কিভাবে বদলে গেল মানুষটা? আমার ভালোবাসা আর যত্ন, আমার একটু একটু করে নিজেকে খুচরো করে গড়া সংসার, সব কিছু সে কিভাবে ভুলে গেল? মাঝে মাঝে জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। এই যে এখন জাইফার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সুযোগ নেই। বোবা কান্না কপল বেয়ে পড়ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে, অথচ মুখ ফুটে তা প্রকাশ করার অবস্থা নেই। কেউ নেই তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে, কেউ নেই একটু বুঝবে তাকে। বিয়ের পর মেয়েদের জীবন একাকিত্ব ঘিরে ধরলে সে একাকিত্ব তাকে শেষ করে দেয়। মা, আমি বলছিলাম কি, জাইফা তো ছোট, ও ভুল করেছে, আমরা কেন ভুল করব? আর তাছাড়া পাবেল জানলেই বা কোন মুখে এসব বলবো? আমার মনে হয় জাইফাও বলবে না, নিজেকে এতটা নিচও করবে না। শত হোক, তোমারই তো মেয়ে, ওকে ক্ষমা করে দাও। সে যা খুশি ভাবুক, ওর কত বড় সাহস তোর নামে এত বড় অপবাদ দেয়। পালিয়ে বিয়ে করেছে, মেনে নিয়েছি, এর জন্য চোখে সরিষা ফুল দেখছে। নিজের বড় বোনকে নিয়ে বাজে কথা বলতেও মুখে আটকায় না। মা, তুমি কি যে বলো না, রাগ দেখিয়ে কি হবে? ও তো নিজেরই মানুষ, ভুল তো সবার দ্বারাই হতে পারে। দেখ, তোর নামে কত বাজে অপবাদ দিল, আর সেই তুই কিনা ওর হয়ে সাফাই গেছিস, কিন্তু আমি ওরে ক্ষমা করতে পারবো না। মা, তুমি নানু হতে চলেছ, এই মুহূর্তে ওর পাশে আমরা না থাকলে কে থাকবে? সত্যি, কিন্তু কিভাবে পারলো তোর নামে অপবাদ দিতে? মা, ছোট মানুষ তো, তাই বুঝে কম। ছাড়ো তো ওসব কথা। পাবেল জাইফার পাশে শুয়ে জাইফাকে জড়িয়ে ধরল। জাইফা হঠাৎ করে পাবেলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে টাচ করবে না। কি হলো? আমি তোমাকে স্পর্শ না করলে কে করবে? তোমার কি পিরিয়ড শুরু হয়েছে? না, এখন পিরিয়ড হয় নাকি? মানে তুমি কি প্রেগনেন্ট? এই আমরা কি বাবা মা হচ্ছি? চুপ কেন, বলো না জাইফা। জাইফা রাগ হচ্ছে, ইচ্ছে করছে পাবেলকে কুচি কুচি করে ফেলতে। নিজের রাগ সংযত করে বলে, দেখো আমার কেমন যেন লাগছে, এর জন্য সহ্য হচ্ছে না তোমাকে। জাইফা, তুমি কি বলছো? আমাকে তোমার পছন্দ হচ্ছে না? আমার স্পর্শ থেকে পালাতে চাইছো? বলো না কি করেছি আমি? আমার কোন কথায় কষ্ট পেয়েছ? জান, এমন কেন করছো? তোমাকে স্পর্শ না করে আমার তো ঘুম হবে না। তুমি তো আমার ঘুমের ওষুধ, আমার সারাদিনের ক্লান্তির একমাত্র প্রশান্তি। কেন দূরে ঠেলে দিচ্ছ আমাকে? জাইফা বেশ অবাক হচ্ছে। একটা মানুষের এমন দুই মুখ চরিত্র,
কিছুক্ষণ আগে এই মানুষটা তার বোনের সাথে কত রকম টক মিষ্টি প্রেমের আলাপ করে এসেছে, আর এখন তার সাথে কি নিখুঁত ভালোবাসার অভিনয়। জাইফার ইচ্ছে করছে একদলা থুতু নিক্ষেপ করতে পাভেলের মুখে। ঘৃণা করছে জাইফার, ইচ্ছে করছে এখনই এই লোকটাকে মেরে ফেলতে, নয়তো নিজেকে শেষ করে দিতে। তুমি চুপ করে আছো কেন? কথা না বললে বুঝবো কি করে? দেখো, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি তো বলতে তোমার সব ভালো লাগার একমাত্র কারণ আমি। আজ হঠাৎ এমন কি হলো যে আমিই তোমার খারাপ লাগার কারণ হয়ে দাঁড়ালাম? তুমি কি সত্যি কিছু করনি? সব কিছু করে এভাবে কিছু না করার নিখুঁত অভিনয় কিভাবে করছো? পাভেল একটু দমে গেল, নরম সুরে বলল, আমি আবার কি করলাম? তোমাকে ভালোবাসা আর অফিসের কাজ ছাড়া তো আমি আর কিছুই করি না। সত্যি তুমি আমার রাগ করার মতো কিছু করনি? জান, ভয় দেখাচ্ছ কেন? কি করেছি বলে দাও। নিজেকে জিজ্ঞেস করো, দেখো তোমার মন কি উত্তর দেয়। পাভেল নিজেকে আরো শক্ত করে বলে, জান, হেয়ালি করছো কেন? কোনো কিছু হলে সোজাসাপটা বলে ফেলো। নিজেদের সমস্যা নিজেরা মিলে ঠিক করে নেব। তুমি আমি তো, পর কেউ তো না। তুমি কি এখনো নিজের ভুল স্বীকার করবে না? কি ভুল সেটা না জানলে স্বীকার করব কিভাবে? তুমি আমার সাথে কোনো অন্যায় করনি? জান, করে থাকলেও এখন ঠিক মনে পড়ছে না। এত বড় ভুল করে বলছে এখন কিছু মনে পড়ছে না। এবার পাভেল একটু দমে গেল, মুখে ভয় স্পষ্ট। তুমি কি সবটা জেনে গেছো? বিশ্বাস করো জাইফা, আমার কোনো দোষ নেই। আকুতি ভরা কণ্ঠে কথাগুলো বলছে পাভেল। জাইফা উচ্চস্বরে হেসে বলে, তা কেমন জব্দ করলাম মিস্টার? মানে, তুমি এতক্ষণ মজা করছিলে? তো তুমি কি সত্যি ভেবেছিলে? তাই এবার বলো তো, কি তোমার দোষ নেই? পাভেল খানিকক্ষণ চুপ থাকার পর বলে, আসলে আমাকে অফিস থেকে কক্সবাজার যেতে হবে। বিশ্বাস করো, আমি বলেছি আমি আমার বউ ছাড়া যাব না, কিন্তু অফিস থেকে একজনের বেশি অ্যালাও করবে না। তারপর বললাম, তাহলে আমি নিজে খরচ বহন করব। স্যার বলল, তুমি সেখানে কাজে যাচ্ছ, হানিমুন করতে না। হানিমুন করার ইচ্ছে থাকলে ছুটিতে যেও। আরে ব্যাপার না। তা কবে যাচ্ছ? পরশু। ফিরবে কবে? 3 দিন পর। কিন্তু পরশু তো বৃহস্পতিবার, তারপর শুক্র শনি অফ ডে। অফ ডেতে কিসের কাজ? মিটিং হচ্ছে শনিবার আর রবিবার। তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো? যাকে এত বছর পর শেষে কিনে এই দিন দেখতে হলো। এত বছর কোথায়? মাত্র 4 বছর। মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিলেও তো তাকে চেনা যায় না। আর 4 বছরে কতটুকুই বা চিনেছি তোমায়। ভালোবাসার মানুষকে এক মুহূর্তে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। ভালোবাসার মানুষকে বুঝতে বছরের পর বছর লাগে না। ভালোবাসা তো শুধুমাত্র একটা শব্দ, তবে সেই শব্দের গভীরতা সবাই উপলব্ধি করতে পারে না। ভালোবাসি বলা যতটা সহজ, ভালোবাসা ততটা সহজ নয়। মুখ ও মুখোশ চেনা বড়ই দায়। তুমি এত জটিল কথা কেন বলছো? পৃথিবীর সবচেয়ে সহজ কথা তোমার কাছে জটিল মনে হচ্ছে কেন? জান, ঘুমে ধরেছে, রাখো তো হেয়ালি কথা, চলো ঘুমাই। প্লিজ আজ আমাকে টাচ করবে না। বলতে চেয়েও থেমে গেল। রেনু সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। বারবার ইচ্ছে করছিল ছুটে জাইফাদের বাসায় চলে যেতে। মনে হচ্ছে এই বুঝি পাভেল তাকে বলবে, আমি যা করেছি ভুল করেছি, আমাদের সংসার করতে দাও, তুমি তোমার মতো থাকো। প্রথম দিকে পাভেল নিজেকে অনেক আগলে রেখেছিল রেনুর থেকে, কিন্তু শেষ পর্যন্ত রেনু নিজের কাজে সফল হয়। তারপরেও পাভেল কয়েকবার বলেছে, আমি কখনো জাইফাকে ছাড়তে পারবো না, ওকে আমার লাগবেই, তারপর বাকি সব। সকালের আলো ফুটে উঠতেই রেনু লাল একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, তাহলে তোকে আমি সুখে থাকতে দেই কি করে? তুই আমার সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হয়েছিস, এবার তোর সুখ কেড়ে নিয়ে আমি সুখী হব। স্বার্থপর না হলে জীবনে সুখী হওয়া যায় না, সেটা তুই আমাকে শিখিয়েছিস।
রেনু রাহেলা বেগমের রুমের দরজায় কড়া নাড়া দিল। রাহেলা বেগম তখন ওজিফা পড়তে ব্যস্ত। ফজরের নামাজের পর ওজিফা পড়া তার নিত্যদিনের অভ্যাস। কিরে, এত সকালে এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মা, আমরা এখন জাইফার বাসায় যাব। কাল যা হলো তাতে ওর মন খারাপ ভীষণ। আর এই অবস্থায় মন খারাপ মানায় ওকে? চলো জাইফাকে সারপ্রাইজ দিই। না, এত সকালে যাওয়া যাবে না। আর তাছাড়া পাবেল এখন বাসায়। জামাইয়ের সামনে নিজের ঝগড়াঝাটি মান অভিমান প্রকাশ কেন করব? তুই যা, বরং নাস্তা বানা। নাস্তা করে 10টার পর যাব। ততক্ষণে পাবেলও চলে যাবে অফিসে। মা, চলো এখন যাব। জাইফার সাথে সাথে পাবেলকেও সারপ্রাইজ দিব। ও তো জানেই না ও যে বাবা হতে চলেছে। পাবেলকে জানাবে জাইফা নিজে। কারণ সুখবরটা ওর মুখ থেকে শুনলে দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়বে। সন্তান পৃথিবীতে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত আরো মজবুত হয়। মা, আমরা এখনই যাব। না, এখন যাব না। যা, তুই নাস্তা বানা। রেনু নিজের রুমের দরজা বন্ধ করে শাড়িটা খুলে ছুঁড়ে মারল। নিজের চুল দুহাতে মুঠ করে ধরে বলে, তোর সন্তান আমি এই পৃথিবীতে আসতে দেব না, কিছুতেই না। পাবেলকে আমি তোর হয়ে থাকতে দেব না। এই শরীর মন এখন শুধু পাবেলের। আর ওর দেহে আমি ছাড়া আর কারো স্পর্শ থাকতে পারে না। আমি কি করে তোর থেকে ওকে কেড়ে নিই তুই দেখ। পাবেল সাবান নিয়ে বের হয়ে দেখে জাইফা টেবিলে নাস্তা সাজাচ্ছে। জাইফার চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। পাবেল পেছন থেকে জাইফাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাছে মাধবীর লতা। তোমাকে যত দেখি নতুন করে প্রেমে পড়ি। ছাড়ো, আমার কেমন ইরিটেট লাগে। একবার ডক্টরের কাছে যেতে হবে। কেন এমন হচ্ছে জানতে হবে। আচ্ছা, তুমি রেডি হয়ে থেকো। আজ তাড়াতাড়ি বের হব অফিস থেকে। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, ডাক্তার কি বলবে? আবার এটা বললো না, আমার হাজব্যান্ডের স্পর্শ বিরক্ত লাগে। এই রোগের ওষুধ কি? আমার হাজব্যান্ডের স্পর্শ বিরক্ত লাগে, এই রোগের ওষুধ কি? ডাক্তারকে এটা বলবে? পাবেলের কথা শুনে মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ডাক্তারকে বলবো। আমার অতি পরিচিত মানুষটার স্পর্শ এত অপরিচিত কেন লাগে? এই রোগের ওষুধ দেন। মজা করছো জান? বাস্তবতা যখন হাস্যকর তখন পৃথিবীর সব সত্যি জোকস মনে হয়। তোমার সাথে কথা বলে পারা যাবে না। কি যে জটিল জটিল কথা বলো না আজকাল। আচ্ছা, ঘুমাবো আমি। তুমি জটিল কথার হিসেব কষো। এই সকালে তুমি ঘুমাবে? তুমি তো সকালে ঘুমাও না। মাঝে মাঝে প্রকৃতির নিয়মে অভ্যাস পরিবর্তন করতে হয়। যেখানে সম্পর্ক আর ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, সেখানে অভ্যাস পরিবর্তন তেমন আর কি। সেই রাত থেকে তোমার হেয়ালি কথা সহ্য করছি। মানুষের ধৈর্যের একটা লিমিট থাকে জাইফা। তুমি যদি আমার সাথে রাগ, অভিমান বা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে সরাসরি আমাকে বলো। বারবার এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? অফিসে সারাদিন কত কাজ, কত প্রেশার। আর বাসায় এসেও যদি শান্তি না পাই, তাহলে বিয়েটা কেন করেছিলাম? আর কেনই বা ভালোবেসেছিল বলতে পারো? জাইফা পাবেলের গলা জড়িয়ে ধরে বলে, আরে বাব্বা, এতটুকুতে রেগে যেতে হয়? তোমার সাথে মজা করব না তো কার সাথে করব বলো? এই কান ধরছি, আর হবে না। পাবেল জাইফার কপালে চুমু খেয়ে বলে, ঘুমানোর আগে দরজা ভালো মতো বন্ধ করে নাস্তা করে তারপর ঘুমাবে। আমার এত সুন্দর বউ একা রেখে যাই, টেনশন হয়তো। আচ্ছা বাবা, টেনশন নিতে হবে না। আমি তোমার কথা মতো দরজা ভালোভাবে নক করে তবেই ঘুমাবো। রাস্তায় বের হয়ে পাবেল রেনুকে কল করে। পরপর 4টা কল করার পরেও ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। পাবেল বেশ অবাক হয়, ভাবে হুট করে কি হলো। হঠাৎ পাবেলের মেসেজ টোন বেজে ওঠে। ইনবক্সে যে দেখে রেনুর টেক্সট, তুমি কি এভাবে আমাকে ভালোবাসি বলে শুধু উপভোগ করবে, বিয়ে করবে না? ভোগের বস্তু তো ভোগ করার পরেই মূল্যহীন হয়ে যায়। তোমার কাছে কয়েকদিন পর আমার কোনো মূল্য থাকবে না। কেন করছো আমার সাথে এমন? যদি শরীর চেয়ে অধিকার না দিতে পারবে,
তাহলে কেন শরীরে কলঙ্ক লেপে দিলে? আমি অধিকার চাই। এই শরীরে নয়, শুধু সমাজের সামনে তোমার আমার সম্পর্কের নাম চাই। পাবেল হাত দিয়ে কপালের ঘাম মুছে আবার কল করলো রেনুকে। এবার রিসিভ হলো। পাবেল শান্ত আর আদুরে সুরে বলল, এই, আমাকে তুমি বিশ্বাস করো না? অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করা যায়? যে চোখের সামনে আরেকজনকে ধোকা দিচ্ছে, সে আমাকে ধোকা দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? তুমি আমাকে এই কথা বলতে পারলে? শুধু তোমাকে ভালোবেসে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। তোমার জন্য দুনিয়ার বদনামের তোয়াক্কা না করে তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছে, আর শেষে কিনা তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কি করব বলো? বারবার মনে হয় তুমি আমাকে দূরে ঠেলে দিবে, তুমি আমাকে ছেড়ে জাইফাকে বেছে নিবে। ধুর পাগলি, কি যে বলো না। আমি তোমার হয়ে গেছি, শুধুমাত্র এই সামাজিক নিয়মে আটকে গেছি। তোমার প্রতি, তোমার শরীরের প্রতি আমার নেশা ধরে গেছে, আর এই নেশা এই জন্মে কাটবে না। বিয়ে করার জন্য আগে তো আমাদের পথের কাঁটা সরাতে হবে। জাইফা থাকতে তোমাকে বিয়ের বৈধতা, ধর্ম এবং সমাজ কোনোটাই পাবো না। তাহলে মেরে ফেলো ওকে। কিরে, তুই কাকে মেরে ফেলার কথা বলছিস? রাহেলা বেগমের কথা শুনে রেনু চমকে গেল, থমকে গেল কথা। কিরে বল, কাকে মেরে ফেলার কথা বলছিস? মা, আমি আরিফার সাথে কথা বলছি। ওদের বাসা অনেক দূর, তাই বিষ দিয়ে মেরে ফেলার কথা বলছিলাম। আরিফা শোন, আমি ফ্রি হয়ে তোকে কল দিব। আর আজ কি শপিংয়ে যাবি? যদি যাস আমাকে টাইম জানিয়ে দিস, বলেই কল কেটে দিল। তারপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, মা, তুমিও কি আমাকে জাইফার মতো সন্দেহ করছো? তোমারও কি মনে হয় আমি নিজের চরিত্র বিকিয়ে দিয়েছি, তাও নিজের ছোট বোনের জামাইয়ের কাছে? সত্যি বলতে এক মুহূর্তের জন্য সেটাই মনে হয়েছিল। কারণ জাইফা শত হোক আমারই গর্বের সন্তান, আমি ওকে কিছুটা হলেও চিনি। ওর মতো মেয়ে হুট করে তার বোনের নামে এত বড় অপবাদ দেবে, কিছু আঁচ না করে সেই বিষয়টি ভাবাচ্ছে। আমার কি মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত ছিল? তুমি কি বলতে চাইছো মা? আমি পাবেলের সাথে অবৈধ সম্পর্কে আছি? এই দিন দেখার জন্য বেঁচে আছি? আমি এই মুহূর্তে আমার জীবন শেষ করে দেব। বলেই উঠে দাঁড়ালো। নিজের গায়ে জড়ানো ওড়না খুলে ফ্যানের সাথে বাঁধা শুরু করলো। রাহেলা বেগম রেনুর হাত ধরে ঠাস করে চর বসিয়ে দিল রেনুর গালে। ঝাঁঝালো কণ্ঠে বলল, বুঝলাম তোর সাথে পাবেলের কোনো সম্পর্ক নেই। নেই যখন সেই কথা এত রিয়েক্ট কেন করছিস? দেখ রেনু, আমার বয়স কিন্তু এমনি এমনি বাড়েনি। আমার মনে হচ্ছে ভুলটা আমার হয়তো এবার তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার আমি নষ্ট করব না। তুই বিয়ে করছিস, সেটাই ফাইনাল। মামাকে ক্ষমা করে দাও। রাহেলা বেগমের পা ধরে ক্ষমা চাচ্ছে। আমি তো আমার স্বপ্ন পূরণের খুব কাছে, চলে যাব আমি, তবু এত বড় অপবাদ আমাকে দিও না মা। বাচ্চা রেনু, তুই যেখানেই যাস বিয়ে করে তারপর যেতে হবে, এটাই আমার ডিসিশন। তোর কোনো কথা আমি শুনবো না। বলেই পা ছাড়িয়ে চলে গেল রাহেলা বেগম। রেনু নিজের চোখের জল মুছে বলে, আমার ভালোবাসা আমি ছাড়বো না জাইফা। তোর শেষ হওয়ার সময় চলে এসেছে, তোকে আমি বাঁচতেই দেব না। পাবেল কাজে মনোযোগ দিতে পারছে না। কাকে ছাড়বে, কাকে ধরবে, সেই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রেনুকে বিয়ে করলে তার বেনিফিট অনেক, জাইফাকে তার ছাড়তে হবেই। বেশ কিছুক্ষণ ভেবে তারপর মোবাইল বের করে কল করলো জাইফাকে। জাইফা কল রিসিভ করে বলে, আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। পাবেল বেশ অবাক হলো। জাইফার এই কয়েকদিনের পরিবর্তন তাকে ভাবাচ্ছে। এবার কল করলো রেনুকে। কল রিসিভ করে বলে, তুমি বের হও, আমি আসছি। এবার আমাদের প্ল্যান করতে হবে পথের কাঁটা সরানোর জন্য। আচ্ছা আসো, আমি 3টায় বের হচ্ছি। রাহেলা বেগম বোরকা পরে রেনুর কাছে এসে বললেন, তুই দুপুরের রান্না বসা, আমার একটু কাজ আছে। কি কাজ মা? কোথায় যাবে তুমি? এখন আমি কি করব না করব, কোথায় যাব, সে কৈফিয়ত তোমাকে দিতে হবে।
না, এমনি জিজ্ঞেস করলাম। আমি একটু বের হতাম। রান্না করে যাও। বলেই রেনু বেগম বের হয়ে গেলেন। জাইফা চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে বসে আছে। তার জীবন যেন থমকে গেছে। মানুষ সব হারিয়ে ফেলার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। জাইফা যেন এখন হিংস্র বাঘিনী, যার থাবায় মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সব। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তার গভীর ভাবনায় ব্যাঘাত ঘটল। বিরক্তিতে ভ্রু কুঁচকে দরজা খুলে বলে, তা আমার দরজা আপনার আগমন কি মনে করে? জাইফা দরজা খুলে রাহেলা বেগমকে দেখে অভিমানের সুরে বলে, আপনি এখানে কেন এসেছেন? মেয়ের বাসায় মা আসতে পারে না? কেন পারবে না? তবে আমার মতো মেয়ের বাসায় মা আসে না। মায়ের ওপর রাগ করেছিস? চল বসে কথা বলি। সোফায় বসে রাহেলা বেগম বেশ খানিকটা সময় জাইফার দিকে তাকিয়ে থেকে বলে, তুই কি এতক্ষণ কান্না করছিলি? না, কাঁদবো কোন দুঃখে? এখনও রেগে থাকবি? ছোটবেলায় তোর কত ভুল ক্ষমা করেছি, তুই কি এ ভুলটা ক্ষমা করতে পারবি না? আমি কি করব বল? কাকে বিশ্বাস করব? যে মেয়ে আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গিয়েছিল, নাকি যে এত বছর ধরে আমাদের সম্মান রক্ষা করছে তাকে? অবশ্যই তাকেই বিশ্বাস করবে যে তোমার বিশ্বাসের যোগ্য। মনে করো না জাইফা নামের কোনো মেয়ে তোমার নেই। যে ছিল সে মৃত। আচ্ছা, আমাকে একটা কথা বল, কিসের ভিত্তিতে নিজের স্বামী আর বোনের নামে এত বাজে একটা অপবাদ দিয়েছিস তুই? তোর কাছে কি কোনো প্রুফ আছে? মা, একটা পুরুষকে সবচেয়ে ভালো চেনে তার স্ত্রী। তার চরিত্র কেমন আর সে কি করতে পারে। আমি কি এত বড় একটা কথা কোনো কিছু না ভেবে এমনিতেই বলে ফেলেছি? তাহলে এমন চরিত্রের পুরুষের হাত কেন ধরলি যাকে ভরসা করা যায় না? বিয়ের আগে সে ছিল আমার স্বপ্ন পুরুষ। তাকে পাওয়ার পর তার ভালোবাসা দেখে মনে হয়েছিল আমি সঠিক কাজ করেছি। জীবনে সব হারালেও তার মতো একজন মানুষকে হারানো চরম বোকামি হতো। কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম আমার নিজের বোন তাকে রূপের জালে আটকে নষ্ট চরিত্র বের করে আনবে? মা, মনে আছে নানু বলেছিল, পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ ছাড়া বেশিরভাগ পুরুষই নারীর ছলনার কাছে নিজেকে ধরে রাখতে পারে না। পুরুষরা এমনিতেই নারী লোভী হয়, তার ওপর যদি নারী তাকে প্রশ্রয় দেয় তাহলে তাদের চরিত্রে বলতে কিছু থাকে না। খুব কম পুরুষই পর নারী থেকে নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু রেনুকে তোর এত নিচু চরিত্রের মনে হয়? আর হতেই পারে পাবেলের সম্পর্ক অন্য কোনো মেয়ের সাথে। রেনুকে কেন টানছিস সেই যোগসূত্র বল। জাইফা কিছু বলবে তার আগেই কলিং বেল লাগাতার বাজতে শুরু করলো। মনে হচ্ছে কলিং বেল না, দরজা ভেঙে ভেতরে ঢোকার তাড়া কারো। জাইফা উঠে দরজা খুলে দেখে পাবেল দাঁড়িয়ে আছে, হাতে ফুল, আইসক্রিম আর ফুচকা। সাথে সাথে জাইফাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে কেন সুসংবাদটা দাওনি জান? কোলে তুলে নিল জাইফাকে। জাইফা বলল, কি করছো? মা বসে আছে সোফায়। পাবেল মনে মনে বলে, জানি তো, এর জন্যই সব কাজ ফেলে এত দ্রুত চলে আসলাম, নয়তো কাজ ছেড়ে আসতাম নাকি? কি হলো, কি ভাবছ? নামাও। আসসালামু আলাইকুম আম্মা। কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। আজ কিন্তু দুপুরে আমরা একসাথে খাবো। না, জাইফা অসুস্থ, ওকে কষ্ট দেব না। ওর কেন কষ্ট হবে? আমি ড্রেস চেঞ্জ করে আসছি, আজকে আমরা বাইরে খাবো। আজ প্রথম সুখবরটা শুনলাম, তাই আজ একটু সবাই মিলে আনন্দ করি। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি অফিস ছেড়ে কেন এসেছো? তোমার সুখবরটা শোনা দেরি করতে পারলাম না, তাই ছুটে চলে আসলাম। তোমাকে কে জানালো? কে জানাবে? আমি আজ হঠাৎ ক্যালেন্ডার দেখে যা বোঝার বুঝলাম। আর কয়েকদিন ধরে তোমার মুড সুইং, সব হিসেব মিলিয়ে দেখি 2 থেকে 3 হওয়ার সময় চলে এসেছে। রেডি হও, চলো আজ রেস্টুরেন্টে খেতে যাব। তারপর বিকেলে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রাহেলা বেগম কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু তার বারবার মনে হচ্ছে এত ভালো ছেলেটার সাথে পরকীয়া ঠিক যায় না। পরকীয়া করলে বউকে এত ভালোবাসত না।
পাভেল রুমে ঢুকতেই রাহেলা বেগম মেয়ের হাত ধরে নিম্নস্বরে বলেন, নিজের এত সুখের সংসার কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? জামাই তোকে অসম্ভব ভালোবাসে। তোর যদি রেনুকে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি রেনুকে বলে দেব জামাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে না। এত ভালো একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলা পাপ। মা, সহেলিকা বোঝো, তুমি দেখছো এক, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অন্য এক নোংরা গল্প। আমি অতটা অবুঝ না যে নিজের সুখের সংসার নিজে নষ্ট করব। মাঝে মাঝে নিজেদের নোংরামি ঢাকতে মানুষ এক্সট্রা ভালো মানুষই দেখায়, কিন্তু আমার তো মনে হচ্ছে না এমন কিছু। আর তুই প্রমাণ দেখা, তাহলে আমি বিশ্বাস করব। আর কিছু বলার আগেই পাভেল এসে বলে, আম্মা, কি বিশ্বাস করার কথা বলছেন? জাইফা মিথ্যে হাসির রেখা টেনে বলে, মা সত্যিটা মিথ্যের আড়াল থেকে ঠিক বুঝতে পারছে না, সেটাই চেষ্টা করছে বোঝার আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তুমি আবার হেয়ালে কথাবার্তা বলা শুরু করেছ। যাও, রেডি হয়ে আসো, আমি আর কনফিউজড হতে চাই না। রাহেলা বেগম বাসা থেকে বের হতেই রেনু কল করে পাভেলকে, তারপর সবটা বলে আর প্ল্যান করে। রেনু বর্তমানে গাজর কাটছে আর মনে মনে কল্পনা করছে সে যেন জাইফাকে এভাবে টুকরো টুকরো করে ফেলছে। গাজরের টুকরোগুলোর দিকে তাকিয়ে হিংস্র হাসি দিল রেনু। তারপর একটা পিক তুলে পাভেলকে সেন্ড করে বলে, অচিরেই কারো দেহ এভাবে খণ্ড খণ্ড করব। আমাকে পেয়ে বসেছে রক্তের নেশায়, যেভাবেই হোক সেটা পূরণ করতেই হবে। তিনজনে খেতে বসেছে। হঠাৎ করে পাভেলের মোবাইলের মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। মোবাইলের মেসেজ অপশনে যে পাভেল রেনুর মেসেজ দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। জাইফা বলে, কি হলো? তোমাকে কি কেউ হত্যার হুমকি দিয়েছে? এভাবে ঘামছো কেন? পাভেল রুমাল দিয়ে নিজের ঘাম মুছে বলে, কী সব কথা বলো আজকাল? মেসেজ তো অফিস থেকে এসেছে। আজ রোদের তাপ দেখেছ, এর জন্য ঘামছি। তা মা আর আমি তো এসির নিচে বসে ঘামছি না, তুমি কেন ঘামছো? হুট করে পাভেল রেগে গেল, কড়া কণ্ঠে বলল, কালকে থেকে সহ্য করেছি, আর সম্ভব না। তোমার এমন ব্যবহার ঠিক করো। এক মুহূর্তের জন্য রাহেলা বেগমের কথা যেন ভুলে গিয়েছিল। রাহেলা বেগমের দিকে নজর যেতে বলে, আম্মা, আপনি বলুন, ও কেন এমন হেয়ালি কথাবার্তা বলে? সবসময় কি মেজাজ ঠিক রাখা যায়? আচ্ছা বাবা, ছাড়ো ওর কথা, তুমি খাও। পাভেলের গলা দিয়ে খুব কষ্টে খাবার নামছে। এত বড় একটা প্ল্যান কার্যকর কিভাবে করবে? লাশই বা কোথায় লুকাবে? কিভাবে খুন করলে নিজেরা বেঁচে যাবে? এসব ভাবনা ঘুরছে। জাইফা খাওয়া শেষ করে বলে, আজ আমি মায়ের বাসায় যাব, সেখানেই থাকবো। তুমি রাতের জন্য খাবার প্যাক করে নাও। তুমি যাবে, আমি যাব না? না, যাবে না। আজ আমি মায়ের সাথে ঘুমাবো, গল্প করব। আর তুমি তোমার ব্যাচেলার বন্ধুদের এনে রাতে পার্টি করো, ফাঁকা বাসা, এনজয় করো। না, আমি তোমার সাথে থাকবো। এখন আমার এনজয় বলো আর আনন্দ বলো সব তুমি আর আমার অনাগত সন্তান। সারা জীবন তো পড়েই আছে আমাদের সাথে কাটানোর জন্য। একটা দিন একা থাকো। জাইফার অনেক জোরাজুরিতে শেষে পাভেল রাজি হয়। জাইফার রাহেলা বেগম রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। তার একটু পর রেনুকে কল করে পাভেল, কি হলো? তোমার বউকে লুকিয়ে আমাকে ফোন করার ফুরসত পেলে কিভাবে? জাইফা তোমার মায়ের সাথে তোমাদের বাসায় যাচ্ছে, আজ সেখানেই থাকবে। বোকা নাকি তুমি? তাহলে কিভাবে কি করব? আর তাছাড়া ওর কাছে যদি আমাদের কোনো প্রমাণ থেকে থাকে তাহলে মা আমাকে আস্ত রাখবে না। জাইফাকে মারার আগে আমাদের মরতে হবে মায়ের হাতে। তোমাকে অফিস থেকে কল করে কেন পাঠালাম? যাতে ওরা একাকী সময় না কাটাতে পারে। কিন্তু এত জেদ করছিল, আমি না করতে পারলাম না। যার সামান্য জেদের কাছে হেরে যাও তাকে খুন করতে পারবে তো? তখন যদি গলে যাও সারা জীবন জেলে পচতে হবে। জাইফা সোফায় বসে নাস্তা করছে। রাহেলা বেগম এক গ্লাস দুধ জাইফার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুই আরও কয়েকটা দিন আমার কাছে থাক।
এখন তো নিজের যত্ন নিতে হবে। জামাইয়ের সাথে আমি কথা বলে নিব। ওর ফোন গতকাল রাত থেকে বন্ধ বলছে, যতবার কল দিই ঢুকছে না। আচ্ছা, যখন কল ঢুকবে আমাকে দিস। আচ্ছা মা, রেনু আপাকে দেখছি না কেন? সে কই? কাল রাতে রেনু বাড়ি ফেরেনি, ঋতুর বাসায় থেকেছে, এখন এসে পড়বে। জাইফা বলল, আমাকে একটু হালুয়া করে দাও তো মা, তোমার হাতের হালুয়া খেতে ইচ্ছে করছে। তুই বস, আমি করে নিয়ে আসছি। এর মধ্যে রেনু বাসায় ঢুকলো। ঢুকেই দেখে জাইফা পায়ের ওপর পা তুলে খাচ্ছে। রেনু বেশ অবাক হলো। রেনুকে আরো অবাক করে দিয়ে জাইফা বলে, বনু বস, নাস্তা করেছিস? না করলে আয়, একসাথে করি। তোর কি হয়েছে জাইফা? এত বড় অপবাদ দিয়ে এখন আমার ভালোবাসা দেখাচ্ছিস? নিজের ভুল বুঝতে পেরেছি তাই, কিন্তু রাতে তোমার ফোন বন্ধ ছিল কেন? এতবার কল দিলাম, ঢুকলো না। আর এদিকে পাবেলের ফোনও বন্ধ। হ্যাঁ, সে তো বলেই থেমে গেল। কি বলতে যে থেমে গেল বনু? বললাম সে তো ঋতুর বাসা আড্ডা দিচ্ছিলাম, তাই বন্ধ করে রেখেছি। বলেই রেনু নিজের রুমে চলে গেল। দরজাটা ঠাস করে বন্ধ করে কল করতে লাগলো পাভেলকে। মনে মনে বলে, আমি সহ্য করতে পারছি না জাইফাকে, ওকে মরতে হবে, আমার হাতেই মরতে হবে। পাবেলের ফোন সুইচ অফ আসছে। বিরক্ত হয়ে পাবেলের এক কলিগকে কল করলো। রিসিভ হতেই সালাম দিয়ে বলে, ভাইয়া, আমি পাবেলের ওয়াইফ। কাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না, ফোনও সুইচ অফ। আপনি কিছু জানেন? না, কাল বের হওয়ার সময় বলল আপনাকে ডাক্তার দেখাবে আর আপনার সঙ্গে লাঞ্চ করবে, এরপর আর জানি না। কেন বাসায় যায়নি? আমি সঠিক জানি না ভাইয়া, ডাক্তার দেখিয়ে আমি মায়ের বাসায় চলে এসেছিলাম। আচ্ছা, আমি দেখছি কেউ জানে নাকি, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। রেনু বেডের ওপর বসে রাগে ফুঁসছে। ঠিক সে সময় জাইফা এসে বলে, আসবো বনু? আয়, তোর আবার অনুমতি লাগে? জাইফা বেডের এক সাইডে বসে বলে, তোমার এখন কোনো কাজ আছে? না, রাতে ঘুম হয়নি, এখন ঘুমাবো। তাহলে আসো, ঘুমের আগে তোমার সাথে একটা অ্যাডাল্ট মুভি দেখি। কখনো ওসব দেখিনি তো, তাই তোমাকে সঙ্গী করতে চাইছি। তোর জামাইকে নিয়ে দেখ, বড় বোনকে নিয়ে কেউ এসব দেখে? আসোই না, একটু দেখি। তুমি আমি দুজনেই তো প্রাপ্তবয়স্ক, তাই একসাথেই দেখলে সমস্যা কি? কি আজেবাজে বকছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আসো না, একটু দেখি, প্লিজ প্লিজ প্লিজ। তুই বস, আমি চেঞ্জ করে আসি। বিরক্তি নিয়ে চেঞ্জ করতে গেল রেনু। মনে মনে শত শত গালি দিচ্ছে জাইফাকে। রেনু বের হতেই জাইফা বলে, বাহ, এই কালারে তো তোমাকে দারুণ মানায়, কি আকর্ষণ লাগছে তোমাকে। ছেলে হলে তো আমি ফিদা হয়ে যেতাম। কী সব বলছিস তুই? আমাকে কি প্রথম দেখলি? কিন্তু দিন দিন আকর্ষণীয় হচ্ছ, এর রহস্য কি? তোকে আজ কোন ভূতে ধরেছে সেটা বল। ছাড়ো সব কথা, আসো মুভি দেখি। দাঁড়াও, তোমার রুমের টিভি আমার ফোনে কানেক্ট করি। তুই ওইসব ছবি নামিয়েছিস? হ্যাঁ, কখনো ভাবিনি এসব দেখতে হবে, কিন্তু হুট করে ইচ্ছে হলো। দাঁড়া, দরজা লাগিয়ে দিয়ে আসি। জাইফা বলল, দরজা লাগাতে হবে না, চাপিয়ে দিয়েছি আমি। আর মা তো রান্নাঘরে, এখন আসবে না। কোনো প্যারা নেই। রেনু বসতেই রেনুর ফোন বেজে উঠল। রেনু দ্রুত রিসিভ করে বলে, কোনো খবর আছে? না ভাবি, গতকাল রাত থেকে কারোর সাথে যোগাযোগ হয়নি। রেনু খট করে ফোনটা কেটে দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জাইফার দিকে তাকালো। মনে মনে ভাবছে, জাইফা কি জানে পাবেল কোথায় আছে? নয়তো ওর মধ্যে কোনো টেনশনের ছাপ নেই কেন? ও এত রিল্যাক্স কেন? এভাবে তাকিয়ে কি দেখছো? সামনে তাকিয়ে মুভি দেখো। কিন্তু মুভি দেখার পর কাকে ধরবে? হোয়াট? কাকে ধরবো মানে? এসব বাজে বাজে কথা কেন বলছিস? আর কথা বলার আগেই নিজের কণ্ঠ কানে ভেসে আসলে দ্রুত সামনে তাকালো। টিভিতে তার আর পাবেলের একান্ত মুহূর্তের ফুটেজ। এসব ভিডিও হলো কি করে? রেনুর কপালে ঘাম জমছে। জাইফা বলে, তুই কিন্তু ওইসব নায়িকাদের চেয়ে বেশি। তবে এত ছেলে থাকতে নিজের ছোট বোনের হাজব্যান্ডের সাথে এসব করতে হলো?
কখনো ভাবিনি এসব দেখব। যখন দেখতে চাইলাম আসলো আমার হাজব্যান্ড আর বোনের। এর জন্যই তোর প্রতি আসক্ত হয়েছে পাভেল, তাই না? আমি তো এত নোংরামি করতে জানি না, কিন্তু তুই কোথা থেকে এসব শিখলি যখন দুনিয়ায় এক্সপেরিমেন্ট করার জন্য। আমার জামাই কি পেলি? রেনু উঠে টিভির সামনে থাকা বড় ফুলদানি দিয়ে টিভিতে বাড়ি মেরে টিভির কাঁচ ভেঙে ফেলে। গর্জে উঠে বলে, তুই এসব কোথা থেকে পেলি? আরে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি কেন, পুরো পৃথিবীর সবাই পাবে। এত সুন্দর অ্যাডাল্ট ফিল্ম মানুষ মিস করবে নাকি? হাতে থাকা ফুলদানি নিয়ে জাইফার দিকে এগিয়ে আসতেই জাইফা নিজের পা দিয়ে রেনুকে ল্যাং মেরে ফেলে দেয়। টিভি ভাঙার আওয়াজ পেয়ে রাহেলা বেগম এই রুমে ছুটে এসে দেখেন রেনু জাইফার দিকে তেড়ে যাচ্ছে। রাহেলা বেগম রেনুর গালে ঠাস করে চট দিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? নিজের অন্তঃসত্ত্বা বোনের গায়ে কোন আক্কেলে হাত তুলতে চাইছিস? ওকে মরতেই হবে, ওকে আমি বাঁচতে দেব না। দরকার পড়লে তোমাদের দুজনকেই মেরে ফেলবো। ডিলিট করতে বলো, ওকে বলো ওসব ডিলিট করে দিতে, নয়তো ধ্বংস করে দিব আমি সব। বলো ডিলিট করতে। রাহেলা বেগম বললেন, আগে তুই শান্ত হ, তারপর বল কি ডিলিট করতে বলবো। রেনু জাইফার গলা চেপে ধরে বলে, তোকে তো মরতে হবেই। তোর সাহস কি করে হলো এসব করার? রাহেলা বেগম রেনুকে টেনে সরিয়ে পরপর কয়েকটা চট দিলেন। এরপর তার বাসার কাজের মেয়েটাকে ডেকে এনে রেনুকে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেলেন। রেনু চিৎকার করে বলছে, আমি কাউকে ছাড়ব না, মেরে ফেলবো তোমাদের। রাহেলা বেগম সোফার রুমে জাইফার পাশেই বসে আছেন। কাজের মেয়েটাকে বললেন জাইফার জন্য পানি আনতে। কাজের মেয়ে সরে যেতেই রাহেলা বেগম বললেন, এবার বলতো তোমাদের মধ্যে কি হয়েছে? আমাকে সবটা খুলে বলবে, কোনো কিছু বাদ দিবে না। বললে বিশ্বাস করবে না, তার চেয়ে তোমাকে দেখাই। না, তোমাকে দেখানো যাবে না, আমি অতটাও নিচে নামতে পারবো না। তবে তোমাকে শোনাই, তারপর তুমি যা বলার বলো। ওই দিন কল রেকর্ড চালু করে দিল জাইফা। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার মেয়ে আরেক মেয়ে সংসার ভাঙল, আবার নিজের বোনকে হত্যার পরিকল্পনা করছে। পরের ছেলে তো খারাপ হতেই পারে, কিন্তু নিজের পেটের মেয়ের এমন কীর্তি দেখে তিনি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে বলে, তুই আমাকে আগে কেন সবটা বললি না? বলেছিলাম, বিনিময়ে তোমার কথার আঘাত আমাকে আরও ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। মারে, নিজের মেয়েটাকে চোখের সামনে সব সময় দেখছি, কখনো কল্পনাও করিনি ও এমন কাজ করবে। শাস্তি পেতে হবে দুটোকেই। পাবেলকে খবর দে, ওর সাথে এখনো কোনো যোগাযোগ করা যায়নি মা। মনে হচ্ছে রাতে পাবেল আর বোনও একসাথে ছিল, কিন্তু এখন পাবেল কোথায়? বাসার ট্যাঙ্কি থেকে এক যুবকের খণ্ডিত মরাদেহ উদ্ধার। টিভি ছাড়াই ছিল। হঠাৎ সংবাদটা শুনে টিভিতে নজর দেয় রাহেলা বেগম। সংবাদ পাঠিকা আরও পড়ছে, জানা যায় প্রায় বছর 3 আগে এ বাসায় ভাড়া আসেন পাভেল নামের এক যুবক এবং তার স্ত্রী। এ সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে। জাইফা কান্নাকাটি শুরু করে দেয়, চিৎকার দিয়ে বলে, আমার মন বলছে রেনু আপা এই কাজ করেছে। কাল ও ঋতুর বাসায় না, আমাদের বাসায় গিয়েছিল। আমার কপাল পুড়ল মা, আমার সন্তানটা দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেল, আমার কি হবে? বিলাপ করে কান্না করছে। রাহেলা বেগম উঠে এসে বোরকা পরে বলে, তাড়াতাড়ি চল জামাইয়ের লাশের কাছে। এখন ভেঙে পড়লে চলবে না মা, এখন একটু নিজেকে শক্ত কর। জাইফাও বোরকা পরে নিল। দুজনে বাসায় এসে দেখে মানুষ আর মানুষ। ভিড় ঠেলে জাইফা চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই গসিপ করছে, এক একজন এক এক কথা বলছে। জাইফা চিৎকার করে বলে, আমার পাবেল কই? ওরে কই রাখছেন, আমার একটু দেখান। আমার হাজব্যান্ড কই? বলে চিৎকার করে কান্না করছে। রাহেলা বেগম নিজের মেয়েকে ধরে বলে, শান্ত হ মা, এই সময় এত উত্তেজিত হওয়া ঠিক না। এর মধ্যে একজন ইন্সপেক্টর এসে বলে, আপনি ওনার ওয়াইফ?
আমার হাজব্যান্ডের কি হয়েছে স্যার? ওই কই, ওরে একটু দেখান। আমার অনাগত বাচ্চাটা পিতা ছাড়া হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওই লাশ পাবেলের না। রিল্যাক্স মিসেস পাবেল, আপনি আমাদের সাথে থানায় চলুন। আমার মেয়ে প্রেগনেন্ট, প্লিজ ওকে নিয়ে টেনাহেস্টা করবেন না। দেখুন ম্যাডাম, আমাদের সাথে ওনাকে একবার থানায় আসতেই হবে। আমাদের কাছে বাধা দিতে পারবেন না। ইন্সপেক্টর রবি মহিলা কনস্টেবলকে বলল জাইফাকে থানায় নিয়ে যেতে। আমাকে যেখানে নিয়ে যেতে চান সেখানেই যাব। আমার স্বামীর মুখটা একবার দেখতে দেন। ওরে কই রাখছেন? ওরে একটু দেখান। কেন আমি তোমারে রাইখা বাপের বাড়ি গেলাম? একটা রাত তোমারে চোখের আড়ালে রাখতেই তুমি আমারে একলা কইরা কেমনে গেলা? কান্না করছে আর বিলাপ করছে জাইফা। আগে থানায় চলুন, তারপর লাশ হস্তান্তর করা হবে। থানায় বসেও জাইফা অনবরত কেঁদে চলেছে। এর মধ্যেই পাবেলের পরিবারও গ্রাম থেকে চলে আসে। এসে জাইফার গলা ধরে পাবেলের মা কান্নাকাটি শুরু করে। একজন কনস্টেবল এসে জাইফাকে বলে, আপনি আমার সাথে আসুন। ও একা কেন যাবে? আমি ওর সাথে যাব। রাহেলা বেগমের কথা শুনে কনস্টেবল বলে, ওনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। দরকার পড়লে আপনাদেরও ডাকা হবে। জাইফা একটা রুমের মধ্যে আসলো। দিনের বেলায় রুমটা অন্ধকার। একটা লাইট জ্বলছে, তবে অত আলো নেই। জাইফা নিজের কান্নার গতি বাড়িয়ে দিল। একজন জাইফার দিকে এক গ্লাস পানি ধরল। ইন্সপেক্টর রবি বলল, পানিটা পান করুন আর শান্ত হয়ে আমাদের কথার উত্তর দিন। আপনি কি চান না আপনার স্বামীর হত্যাকারী শাস্তি পাক? আমার স্বামী মরতে পারে না। আপনারা মিথ্যা বলছেন। ওরে কই লুকিয়ে রেখেছেন? আমার একবার একটু দেখতে দেন। এরপর আপনাদের যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিব। আমার স্বামীকে শুধু এক পলক দেখতে দিন। এসব কান্না বন্ধ করুন। যত দেরি হবে আপনার স্বামীর লাশ পেতেও তত দেরি হবে। এবার বলুন, আপনার স্বামীর সাথে শেষ কথা কখন হয়েছে? সন্ধ্যার পর আমাকে ডাক্তার দেখিয়ে বাবার বাড়ি দিয়ে আসে। আপনি তাকে আসতে দিলেন কেন? আমি বলছি আমার সাথে থাকো। ও কইল, তুমি থাকো কয়েকদিন, আমি এসে তোমাকে নিয়ে যাব। এই কয়দিন আমি অফিসের কাজ গুছিয়ে নেব। এরপর তুমি বাসায় গেলে তো তোমার খেয়াল আমাকেই রাখতে হবে। বলে আমার কপালে একটা চুমু খেয়ে গেটের সামনে থেকে চলে গেল। আমার স্বামীর সাথে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি। ও ছিল মাটির মানুষ। আমরা একজন আরেকজনের প্রাণভোমরা ছিলাম। তারপর আর আপনাদের মধ্যে কথা হয়নি? একবার হয়েছিল। কল দেয়া কয়, খিচুড়ি রান্না করার রেসিপি কও, রান্নাটা ট্রাই করি। এরপর আর কথা হয়নি। তারে কল করে আর পাইনি। আপনার হাজবেন্ড কি পরকীয়া আসক্ত ছিল? না, সে অন্য নারীর দিকে তাকাতো না। আপনি জানতেন না আপনার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল? আর একটা মেয়ে কেন, তার ফোন ঘেঁটে জানতে পারলাম 4-5টা মেয়ের সাথে তার অবাধ মেলামেশা। এটা হতেই পারে না। আমার হাজব্যান্ড পৃথিবীতে নাই। এই সুযোগ আপনারা যা ইচ্ছে তাই বলবেন? আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি। চিৎকার করে কেঁদে বলে, প্লিজ ওর গায়ে এমন কলঙ্ক লাগাবেন না। একজন মহিলা কনস্টেবল জাইফাকে বলে, মিসেস জাইফা, প্লিজ রিল্যাক্স, আপনার শরীর ঠিক নেই। ইন্সপেক্টর রবি বললেন, আপনি এখানে সাইন করে নিজের মোবাইল জমা দিয়ে মর্গ থেকে আপনার হাজব্যান্ডের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করুন। তবে আপনাকে আবার ডাকা হতে পারে। ইন্সপেক্টর রবি বললেন, আপনারা চেষ্টা করবেন লাশটা ওনাকে না দেখাতে। এ অবস্থা এত নৃশংস চিত্র দেখলে নিজেকে সামলাতে পারবে না। জাইফা, তুই বাসায় চলে যা, আমরা সবাই লাশ নিয়ে আসছি। মা, আমি যাব। আমার মন বলছে পাবেল জীবিত। নিজেকে শক্ত কর মা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। যে আসতে চলেছে তার কথাটাও তোকে ভাবতে হবে। রাহেলা বেগম জাইফার হাত ধরে এনে জাইফাকে একটা রিকশায় তুলে দিল। রিকশা কিছু দূর আসতেই জাইফা নিজের চোখের পানি মুছে বলে,
উফ, অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছি। এত কান্নার অভিনয় করা যায় নাকি? যার মৃত্যুর সংবাদ শুনে আনন্দ লাগছে, তার জন্য কিনা এতক্ষণ কত ন্যাকা কান্না করলাম। যে পুরুষ নিজের বিয়ে করা বউ ঘরে রেখে বাহিরের মহিলাদের নিয়ে রাত দিন ফুর্তিতে মেতে থাকে, তাদের আরো ভয়াবহ মৃত্যু হওয়া উচিত। রেনুর চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে উঠছে, গা গুলিয়ে বমি আসছে। নিমিষে সব কিভাবে শেষ হয়ে গেল। পাবেল আমাকেও ঠকালো। কেন করলে এটা? তোমাকে ভালোবেসে নিজের বোনকেও পর করে দিয়েছি। হ্যাঁ, দোষটা আমার ছিল, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিলে? কেন আমার শরীরে কলঙ্কের ছাপ এঁকে দিয়ে আমাকে নিঃস্ব করে দিলে? আমি আমার এমও কাকে দেখাবো? সবাই যখন সবটা জানবে, তখন তো আমার রক্ষা নেই। আমি তো বাঁচতে পারবো না। মরতে হবে, আমাকে মরতেই হবে। পাপ পুণ্যের হিসেব ছেড়ে তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। আজ বুঝলাম তোমার শুধু শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা ছিল। হসপিটালের মর্গের সামনে দাঁড়িয়ে আছে রাহেলা বেগম ও পাভেলের পরিবার। কেমন একটা মৃত্যুর গন্ধ নাকে এসে ঠেকছে। একটু পরে একজন ট্রেতে করে টানতে টানতে খণ্ডিত লাশটা নিয়ে হাজির হলো। পাভেলের বাবা অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছে। লাশটা সাদা কাপড়ে ঢাকা। রাহেলা বেগম ওয়ার্ড বয়কে বললেন কাপড়টা সরাতে। ওয়ার্ড বয় ফিক করে পানের পিক ফেলে দিয়ে বলে, খালাম্মা, সহ্য করতে পারবেন তো? চোখ একটা নাই, তারপর লাশটা 8 খণ্ড করা, দেখতে তো হবেই। ওয়ার্ড বয় কাপড় সরাতেই পাভেলের বীভৎস চেহারা উন্মুক্ত হলো। রাহেলা বেগম এক পলক দেখে মাথা ঘুরে পড়ে গেলেন। ওয়ার্ড বয় নার্সদের ডেকে রাহেলা বেগমকে নিয়ে যেতে বললেন। এমন সময় পাভেলের মা ছুটে এসে বলে, আমার বাজান কই? আমার বাজানরে একটু দেখাও। সহ্য করতে পারবেন না খালাম্মা, একজন জ্ঞান হারিয়েছে। আমি সব সহ্য করতে পারবো। সাদা কাপড় সরাতেই পাভেলের বীভৎস চেহারা উন্মুক্ত হলো। পাভেলের মা সেটা হাত দিয়ে ধরে কাঁদতে লাগলেন। ওয়ার্ড বয় বেশ অবাক হলো। মনে মনে ভাবল, মায়ের স্নেহ আর ভালোবাসার কাছে বীভৎস চেহারাও ফিকে। জাইফা অর্ধেক রাস্তা থেকে রিক্সা নিয়ে ফিরে আসলো মেডিকেলে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি তখন গেট থেকে বের হচ্ছিল। রাহেলা বেগম নিজের মেয়েকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামতেই দ্রুত নেমে এসে জাইফার হাত ধরে বলে, তুই আবার কেন আসলি? বাসায় কেন গেলি না? মা, আমার পাভেলরে রেখে আমি কেমনে যাবো? রাহেলা বেগম জাইফাকে ধরে গাড়িতে নিয়ে আসলেন। জাইফা লাশটা ধরে কান্নাকাটি শুরু করে দিল। রিনা বেগম জাইফাকে ধরে বলে, কান্দিস না মা, তুই এখন শক্ত হ, নয়তো আমার ছেলে শেষ চিহ্নটা ঝুঁকিতে পড়ব। যে চলে গেছে তারে তো ফিরা পামো না। আমার নাতিরে দেখা শোকটা একটু ভুলতে পারমু। জাইফা নিজের শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। রিনা বেগম জাইফাকে সান্ত্বনা দিতে লাগলেন। গাড়িটা সহজ ছেড়েছে। এখানে জাইফা থামল। সামনে থাকা লোকটা বলল, তারপর কি হলো সেটা জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে আছে। লাইভ শো চলছে। বয়স 50 হবে বা তার চেয়ে আরেকটু বেশি বয়সের একজন মহিলা নিজের জীবনের গল্প বলছেন। এতক্ষণ ধরে যেভাবে তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো বলছেন, তাতে পরবর্তীতে কি হতে চলেছে সে বিষয়ে জানার জন্য সবাই উৎসুক। 10,000 মানুষ লাইভটি দেখছেন। জাইফা লোকটাকে বলল, একটু পানি হবে? গলাটা শুকিয়ে আসছে। লোকটা একটা পানির বোতল বাড়িয়ে দিল। জাইফা পুরোটা পানি শেষ করে বলে, অ্যাম্বুলেন্স যখন আমাদের শহর ক্রস করেছিল তখন মায়ের কাছে কল আসে। মা ফোনটা রিসিভ করতে আমাদের বাড়ির কাজের মেয়েটা বলল, খালাম্মা গো, রেনু আপায় গলায় ফাঁসি দিছে, আপনি তাড়াতাড়ি আহেন। আমি কিছুটা টের পাচ্ছিলাম। আমি জানতাম এটাই হবে। আম্মুর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আম্মু চিৎকার করে বলে, ড্রাইভার, গাড়ি থামাও। আপনারা বারবার গাড়ি থামাইতেছেন কেন? এমনি গাড়িতে লাশ থাকলে পথ আগায় না। জাইফা রে, রেনুয়ার নাই, চল আমরা বাড়িতে যে ওইডারে দাফন করে আসি। বেআইন, পাপ যে তার বাপেরও ছাড়ে না, এই কথার প্রমাণ চোখে দেখলাম।
মা, আমি আমার স্বামীর সাথে যাব। না, তুই আমার সাথে চল বলে জাইফার হাত ধরে তার সাথে নিয়ে গেলেন। বাসায় ঢোকার আগে আত্মীয় স্বজনদের কল করে জানালেন। রাহেলা বেগমের চোখে এক ফোঁটা পানি নেই। হঠাৎ করে সে যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। পাশের বাসায় দুজন পুরুষ রেনুর লাশ নামাচ্ছে। মানুষ দিয়ে ঘর ভরে গেছে। এক একজন এক এক কথা বলছে। রেনুর লাশ কবরে রেখে আসার প্রায় 4 ঘন্টা পর মা আমার রুমে আসলো। আমার হাতে হাত রেখে বলে, তোর কথাটা বিশ্বাস করলে আজ আর এমন হতো না। সব দোষ আমার। তবে ওরা ওদের পাপের সাজা পাইছে। ঠিকই আছে, যেমন খারাপ কর্ম তেমন ফল। বলেই তিনি প্রথমবার হাউমাউ করে কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে বলে, তোর বাপ খালি 2টা বাড়ি আর তোদের দুজনকে রেখে পরপারে পাড়ি জমাইছে। আমি তোদের আঁকড়ে বেঁচেছিলাম। আমি বেঁচে থাকতে আমার চোখে আমার মেয়ের মৃত্যু দেখতে হইল কেন? আমি এর আগে কেন মরে গেলাম না? আরও মানুষরা এসে রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন। সবাই কানাঘুষা করছে রাহেলা বেগমের করুণ ভাগ্য দেখে। এরপর শোকে দুঃখে কেটে গেছে বহু বছর। ইন্সপেক্টর রবি কত চেষ্টা করছে পাবেলের খুনিরে বের করতে, কিন্তু পারেনি। আমার একটা ছেলে হয়েছে, নাম রেখেছিলাম ইলহাম। ইলহাম বড় হলো, বিয়ে করলো, কিন্তু এত বছরও আমি একটা দিনও শান্তি পাইনি। মনের মধ্যে কেবল এই এক অপরাধ আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাবছেন পাবেলকে কে মারল? রেনু আপা মেরেছিল। আমি পাবেলের আরও মেয়েদের সাথে অবাধ মেলামেশা কথাটা রেনু আপার কাছে প্রমাণ সমেত পাঠাই একজনকে দিয়ে। রেনু আপা এটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি আর ওই বাসার ওয়াচম্যান বিষয়টা জানতাম। তারা অবশ্য টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছে। এরপর আমার মাথায় আসলো রেনু আপাকে শেষ করার প্ল্যান। তাই আমি তার সকল কুকর্মের প্রমাণ আর পাবেলের হত্যাকারী সে এসব বলে প্রলোভিত করি। তার আর কি, দুজনের গল্পের সমাপ্তি ঘটে। আমার মন এখন বলে, কেন করলাম এই কাজ? বেঁচে থাকতো বোনটার ভালোবাসার মানুষটা। এই এতগুলা বছর এই ঘটনা আমারে শান্তিতে থাকতে দেয়নি। আমার ছেলেও আজ জানলো তার মা খুনি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিস্থিতি আমাকে ভুলটা করতে বাধ্য করেছে। আমি ওদের শেষ না করলে ওরা আমাকে আমার অনাগত সন্তানসহ দুনিয়া থেকে বিদায় করে দিত। ভালোবাসে মানুষ পূর্ণতা পায়। বয়স হলে সুখের গল্প করে নাতি নাতনিদের সাথে। আর আমার গল্পে রয়ে গেছে দম বন্ধ কর দীর্ঘশ্বাস, মরণ যন্ত্রণা। একটা সহজ ঘরোয়া বউ থেকে একজন খুনি হওয়ার গল্প। এবার আমার মরেও শান্তি। সব গল্পের সমাপ্তিতে সুখ থাকে না। কিছু গল্প হৃদয় ক্ষতবিক্ষত হওয়া যন্ত্রণা নিয়ে শেষ হয়। লোকটি বলল, আপনার মা এখনো জীবিত আছেন? না, নেই। মাকে বলতে চেয়ে বারবার ফিরে এসেছি। মায়ের কান্না দেখলে আফসোস হতো, কেন বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। মাকে বলার সাহস হয়নি আমার। মা আমাকে আর আমার ছেলেকে আগলে রেখেছিল, তাই বলা হয়ে ওঠেনি। জাইফার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। একটু শান্ত হওয়ার চেষ্টা করে বলে, যদি জানতাম ভালোবাসার মানুষটা আমারে এভাবে ঠকাবে, তবে এ জন্মে বিয়ে না করে একা থাকতাম। বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে এক অসহনীয় যন্ত্রণা গল্প আড়াল করে রাখে। উপযুক্ত সময়ে শ্রবণ করার মানুষের অভাবে তা কখনো প্রকাশ পায় না। হাসির আড়ালে কতখানি মিথ্যে লুকিয়ে রাখা যায় তা কেউ ধারণা করতে পারবে না। জানি না বা ছেলেটা আমাকে ক্ষমা করবে কিনা, তবে এই সমাজে এমনভাবে পরকীয়া ছড়িয়ে যাচ্ছে যা দিন দিন মানুষকে পশুতে পরিণত করছে। পরকীয়ার জন্য মা নিজের সন্তানকে খুন করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এরপর পরিণয় কখনো ভালো হয় না। পরকীয়ার শেষটা হয় জঘন্য। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।